ওগো, এই ঝড় বৃষ্টির রাতে এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব বলো তো? আমার যে বড্ড ভয় লাগছে। আমি কি করব বলো? আশেপাশে কোনো বাড়িঘর নেই যে তাদের বাড়িতে গিয়ে একটু আশ্রয় নিতে পারবো। এই ঝড় বৃষ্টিতে খোলা আকাশের নিচে থাকা ঠিক হবে না। নদীর অবস্থাও তো তেমন ভালো নয়, যে কোনো সময় নদী ভেঙে ঘরবাড়ি নদীতে তলিয়ে যেতে পারে। আমাদের এখান থেকে যে বেরোতে হবে। কিন্তু এখান থেকে বেরিয়ে কোথায় যাব আমরা? সেটা পরে দেখা যাবে, এখন ঘরে থাকা ঠিক হবে না। ওই দেখো, ঘরটা কেমন নড়ছে। তাড়াতাড়ি বের হও ঘর থেকে। গেল গেল গেল, আমার সব গেল। ঘরটাও শেষে চলে গেল গো। এখন আমরা কোথায় গিয়ে থাকবো? কেঁদো না গিন্নি, কেঁদে আর কি হবে? আমরা যে প্রাণে বেঁচে গেছি এটাই অনেক। একটা আশ্রয় ঠিক হয়ে যাবে, কালকে আমাদের বাড়িতে যাব। হ্যাঁ। কি রে, তোরা দেখি দল বল নিয়ে আমার বাড়িতে এসে হাজির হয়েছিস। কি চাই তোদের? দাদা, ঝড়ে নদীতে ভাঙনে আমাদের ঘরবাড়ি সব তলিয়ে গেছে। আমাদের কিছুদিনের জন্য একটু আশ্রয় দেবে? আশ্রয়? তোদের মতো ফকিরদের আমরা আশ্রয় দেব? এই বাড়িতে তোদের জন্য কোনো জায়গা নেই। কেন জায়গা নেই দাদা? এ বাড়ি তো আমারও। এ বাড়িতে আমার ভাগও আছে। সেই অধিকার কয়েক বছর আগেই তুই নষ্ট করেছিস সেই ভিখারি মেয়েটাকে বিয়ে করে। খবরদার, আমার স্ত্রীকে অপমান করে কথা বলবে না দাদা। আমি এখানে অপমান সইতে আসিনি। ভিক্ষা করতে যখন এসেছিস অপমান তো সহ্য করতেই হবে। এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। মা কোথায়? আমি তোর সাথে কোনো কথাই বলতে চাই না। আমি মায়ের সাথে কথা বলতে চাই। মা তোর মুখ দেখতে চায় না। তুই আমাদের বংশের মুখে কালি মাখিয়েছিস। মা মনে করে মরে গেছিস। কি বললি তুই? তুই ঠিকই শুনেছিস। যা শুনেছিস আমি সেটাই বলেছি। এখন এখান থেকে দূর হতো। এই বাড়িতে আর কোনোদিন আসবি না। সব কিছু হারিয়ে এখন এখানে ভিক্ষে করতে এসেছে ভিখারির দল যত সব। কোনো লাভ হলো না গিন্নি, আমি কিছুই করতে পারলাম না। আমি তোমাদেরকে নিয়ে এখন কোথায় যাব? তুমি আমাকে বিয়ে করে আসলেই ভুল করেছিলে। এটা তুমি কি বলছো? আমার মনে হচ্ছে আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো। নিজের পরিবার, আশ্রয় সব হারিয়েছো। ছি 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 ছি, এসব কথা কেন বলছো? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তাতে সমস্ত কিছু ছেড়ে দিলেও আমার কোনো আফসোস নেই। তাহলে তোমার সাথে দুঃখে থাকার পরেও আমার কেন আফসোস হবে? তুমি চিন্তা করো না, সব ঠিক করে দেব আমি। কিন্তু কিভাবে ঠিক করবে? আমাদের হাতে যে আর কোনো উপায় নেই। এখনো উপায় আছে। এই যে মরিচ ক্ষেত দেখতে পাচ্ছ, এটা তো তোমার জায়গা। আমরা এখানেই ঘর তুলবো। সে না হয় হবে, কিন্তু ঘর তোলার জন্য খরচ প্রয়োজন, যা আমাদের হাতে নেই। যখন মানুষের কিছু ছিল না, তখনও তো মানুষ ঘর বানিয়েছে। আমরাও না হয় সেভাবেই বানাবো। এই মরিচের গাছ দিয়ে আমরা ঘর তৈরি করব। কি বলছো তুমি? এটা কখনো সম্ভব? তুমি দেখোই না কিভাবে সম্ভব হয়। আমি সম্ভব করে দেখাবো। বেশ, তুমি যখন একটা সিদ্ধান্ত নিয়েছো, আমি তোমার পাশে আছি। দেখি অন্তত আশ্রয়টুকু হলে ভালো হয়। চলো তাহলে শুরু করি। মেয়েটা এই রোদে আর বসে থাকতে পারছে না। যত দ্রুত সম্ভব ঘরটা তুলে ফেললেই ভালো হবে। আমরা নতুন করে আবার শুরু করব। মা, এই ঘরটা তো খুব সুন্দর। আগের ঘরটার থেকেও এই ঘরটাতে বেশ ভালো লাগছে। ভালো লাগছে না বল? আমি বলেছিলাম তো ভালো লাগবে, দেখলি তো। সত্যি মা, তোমার না খুব বুদ্ধি। আগের ঘরে আলো বাতাস কেমন লাগতো না, কেমন যেন দম বন্ধ লাগতো। আর এখন চারিদিক থেকে আলো আর বাতাস আসছে। এখন থেকে এটাই আমাদের ঘর, এই ঘরেই আমরা থাকবো। তাহলে তো খুব ভালো হবে। আমার খুব আনন্দ লাগছে মা। আর তাছাড়া নতুন জায়গায় নতুন ঘর, ভালো তো লাগবেই। সত্যি গিন্নি, তোমার বুদ্ধির প্রশংসা না করে আর পারি না। কিভাবে সাধারণ একটা জিনিস দিয়ে তুমি অসাধারণ একটা জিনিস তৈরি করে ফেললে। বরাবরই আমার বুদ্ধি একটু বেশি, যার কারণে তোমার মতো ভালো স্বামী আমি পেয়েছি। তুমি দেখো, খুব শীঘ্রই আমরা আবার সবকিছু নতুনভাবে শুরু করে আমাদের সংসারের অবস্থা ফিরিয়ে আনবো। কিন্তু আমি তো কাজই করতে পারছি না, আমাকে কেউ কাজ দিচ্ছে না।
তোমাকে কাজ করতে কে বললো? আমি তো আছি নাকি? আমি থাকতে তোমায় কেন কাজ করতে হবে? সেটা কেমন দেখা যায় না? ঘরের স্বামী বসে আছে আর কেউ বাইরে কাজ করছে। ও সমাজের নিয়ম তুমি বদলে দাও তো। সব সময় স্বামীরাই কেন কাজ করবে? মেয়েরাও কাজ করতে পারে। আপনি জানেন না, আপনার ছোট ছেলে ওই ভিখিরি মেয়েটাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল আজকে সম্পত্তির ভাগ চাইতে। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আপনি তো বাড়িতে ছিলেন না, তাই আপনি জানেন না। এত বছরে ওরা আমাদের বাড়িতে সম্পত্তির ভাগ চাইতে আসেনি, আর আজকে কেন আসলো? আমি তো ওদের ত্যায্য পুত্র করে দিয়েছি। শুনলাম নদী ভাঙনে ওরা সব হারিয়েছে, এই কারণেই এসে চোটপাট শুরু করে দিয়েছিল। আপনার বড় ছেলেকে যা খুশি তাই বলেছে। এত বড় সাহস! আমার বাড়িতে এসে সম্পত্তির ভাগ চাইছে, আবার আমার বড় ছেলেকে অপমান করেছে। সব দোষ ওই ভিখারি মেয়েটার। ও তো পাশে বসে সব শিখিয়ে দিচ্ছিল আপনার ছোট ছেলেকে, আর আপনার ছোট ছেলে ওই ভিখারি মেয়েটার কথায় আপনার বড় ছেলেকে অপমান করেছে। এই কারণেই তো ওকে আমি ত্যায্য পুত্র করেছি। ভিখারি মেয়েরা সামাজিকতা বোঝে নাকি? এটাই তো ওই ভিখারি মেয়েটার চাল ছিল, আপনার ছেলেকে হাত করে আপনাদের সম্পত্তি হাতিয়ে নেবে। আমি বেঁচে থাকতে সেটা কোনোদিন আমি হতে দেবই না। আমার এত কষ্টে অর্জিত ধন সম্পদ ওই ভিখারি মেয়েটার হাতে চলে যেতে দেব না আমি। আমিও তো এটাই চাই, আপনার যত ধন সম্পদ রয়েছে সব কিছুর মালিক হব আমি। আর তো শুধুমাত্র কটা দিনের অপেক্ষা। পরদিন সকালে সরোজিনী দেবী বিক্রমের খোঁজ করতে করতে সেই মরিচ ক্ষেতের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। এ কি মা, তুমি এখানে? আমাদের খোঁজ পেলে কিভাবে তুমি? না পাওয়ার কি আছে? ঘর বাড়ি হারিয়ে এই জায়গাটুকুতেই তো আসবি, তা তো আমি জানি। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। রাধিকা, দেখে যাও, মা এসেছে। মায়ের বসার ব্যবস্থা করো। গরিবের বাড়িতে এসেছো, এর থেকে ভালো বসবার জায়গা আমি আর তোমাকে দিতে পারলাম না। এই গরিবী জীবনযাপন তোর নিজের কারণেই হয়েছে। তুই নিজে বেছে নিয়েছিস। আমার কথা শুনলে তোকে এই গরিবের জীবনযাপন বয়ে বেড়াতে হতো না। কি আর করবো মা, তোমরাও তো আমাদেরকে মেনে নিলেই পারতে। তাহলেও তো এই গরিবের জীবনযাপন আমাদের বয়ে বেড়াতে হতো না। এই ভিখারি মেয়েটাকে মেনে নেওয়ার প্রশ্নই আসে না। তাহলে আর কি করবার? এসব কথা বাদ দাও, তুমি বসো। বলো, কিসের জন্য এখানে এসেছো? তোর এই কষ্ট আমার আর সহ্য হয় না বাপ। তুই আমার সাথে চল, তোকে আমি ভালো করে চিকিৎসা করাবো। শুধুমাত্র আমাকে নিয়ে যেতে এসেছো নাকি আমার পুরো পরিবারকে নিয়ে যেতে এসেছো? আমি তোকে আগেও বলেছি, এখনো বলছি, ওই ভিখারি মেয়েকে আমি মেনে নেব না। তাহলে তুমি আশা করলে কিভাবে যে আমি আমার স্ত্রী সন্তানকে ফেলে রেখে তোমার সাথে চলে যাব? তাহলে তুই যাবি না? তুই এভাবেই থাকবি? এই ভিখারি মেয়েটা তোকে বশ করেছে। আমি যাব না মা, তুমি চলে যাও। তোমাদের ওই বড়লোক ঘর আমার জন্য নয়। আমি আমার স্ত্রী সন্তান নিয়ে এখানেই ঠিক আছি। এই যে আমার কথা শুনলি না? তুই পস্তাবি, দেখে নিস। বিক্রমের নতুন ঘরের কথা শুনে সুমিত এবার নতুন ষড়যন্ত্র করার পরিকল্পনা করে। তারপর বলো সুমিত, তোমার কি অবস্থা? কতদিন পরে আমাদের বাড়িতে এলে? আমার অবস্থা তেমন ভালো নয়, তাই তো আপনার শরণাপন্ন হয়েছি। অবস্থা ভালো না থাকলে আমার কথা মনে পড়ে, তাই না? আচ্ছা বলো, কি বলতে এসেছো? আপনি তো জানেন আমার ভাইয়ের কথা। কয়েক বছর আগে এক গরিব ঘরের মেয়েকে বিয়ে করে ঘর ছেড়েছে। হ্যাঁ, সেই খবর তো আমি পেয়েছি। ওদের একটা জমি আছে, শুনলাম সেই জমির পাশ থেকে নাকি পাকা রাস্তা করার কথা হচ্ছে। ওই জমিটা যদি হাতিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক চড়া দামে বিক্রি করতে পারবো। কিন্তু কিভাবে নেব হাতিয়ে? তাছাড়া আমি যে তোমাকে কাজটা করে দেব তাতে আমার লাভ কি? কিভাবে হাতিয়ে নেবেন সেটা আপনার ব্যাপার, তবে এই কাজের জন্য কিন্তু আপনাকে লাভ দেওয়া হবে।
এবার আপনি ভেবে দেখেন কাজটা করবেন কিনা। আমাকে লাভ যখন দেওয়া হবে তখন আবার আমি রাজি হব না কেন? অবশ্যই আমি রাজি হব। আমি তোমাকে এ কাজটা করে দেব। বেশ, তাহলে আজকালের মধ্যেই কাজটা করে দেন। শুনুন, এই জমিটা কিন্তু বেশ দামি। বেশি দামি হলে আমাকে তো বেশি লাভ দিতে হবে, দিতে পারবে তো? সে নিয়ে আপনি চিন্তা করবেন না, টাকা আমিও পেলাম, আপনিও পেলেন, আর মাঝখান থেকে আমার ভাইটা নিঃস্ব হলো, এটাই তো চাই আমি। ঠিক আছে, আজকালের মধ্যেই খবর পেয়ে যাবে। ঠিক আছে, আজ তাহলে আমি উঠি। বলি, কেউ বাড়িতে আছো? বাড়িতে আছো কেউ? বেরিয়ে এসো। কি হয়েছে বলুন? আপনারা এখানে লাঠি ডান্ডা এসব নিয়ে হাজির হয়েছেন কেন? হাজির হয়েছে কেন বুঝতে পারছো না? এই জায়গায় আশ্রয় নিয়েছো, কারো কাছ থেকে অনুমতি নিয়েছো নাকি? কারো কাছ থেকে অনুমতি নিতে হবে মানে? এটা কেমন কথা? এটা তো আমাদের জায়গা। শুনলেন কি বললো বাবু? এবার আপনি কিছু বলুন। শোনো বউ, এই জায়গা হলো সরকারের, আর সরকারের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে এই জায়গা খালি করবার জন্য। এখান থেকে রাস্তা হবে। এখান থেকে যে রাস্তা হবে সেটা আমি ভালোভাবেই জানি, তবে আমাদের জমির ওপর থেকে হবে না, জমির পাশ দিয়ে হবে। তাই এই জমি ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না। সরকারের কথার উপরে আবার তুমি কথা বলছো? তোমার সাহস তো মন্দ নয়। বলবো না কেন? যদি এই জায়গা সরকারের নিতে হয় তাহলে আমার কাছে সরকারকে আসতে বলবেন। আমার কাছে কাগজ আছে। এবার আপনারা এখান থেকে যান। কাজটা কিন্তু ভালো করলে না। আমিও দেখব তুমি এই ভিটেতে কতদিন থাকতে পারো। চলে আয় সুরেশ। কি বললি তুই? ওই জায়গা তোকে ছেড়ে দিতে বলেছে? তাও আবার জমিদার? আমার জানা মতে সরকার জমিদারকে এ বিষয়ে কোনো নির্দেশ দেয়নি। তাহলে তাহলে আমাদের যে ছেড়ে দিতে বললো? নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে। তোদেরকে সাবধানে থাকতে হবে। এই ভিটে থেকে তোদেরকে যে কোনো উপায় বের করে দেওয়া হতে পারে। বললেই হলো নাকি? ওই জায়গা আমার স্বামীর। আমার শ্বশুর আমার স্বামীর নামে নিজে ওই জায়গা দিয়ে গেছেন। শোন, ওখান থেকে যখন রাস্তা হবে তখন কিন্তু ওই জায়গাটার দাম খুব বেশি। মনে রাখিস, ওই জায়গা কোনোভাবেই হাতছাড়া করবি না। কোনো প্রশ্নই আসে না। আমি কেন ওই জায়গা ছেড়ে দেব? এমনিতেও আমার যাওয়ার কোনো জায়গা নেই। আর যদি কোনো সমস্যা হয় আমি তো তোর পাশে আছি। ওই জায়গা নিয়ে যত লড়াই করা দরকার হলে আমি করব। তোমাকে কিছুই করতে হবে না কাকা, আমি তো আছি। আগে আমি চেষ্টা করে দেখি, যদি কাজ না হয় তাহলে তোমাকে অবশ্যই ডাকবো। বেশ, তাহলে ঠিক আছে। তোর স্বামী আর তোর মেয়ে কেমন আছে বলতো? ওরা ভালোই আছে। তুমি তো এখন আর আমাদের বাড়ির দিকে যাও না। গরিব হয়েছি বলে এই ভাতিজির বাড়িতে যেতে ইচ্ছে হয় না, তাই না? কি যে বলিস, কাজের চাপে কিছুই চোখে দেখি না। যা, তোকে কথা দিলাম, এবার তোদের বাড়িতে গিয়ে দুদিন কাটিয়ে আসবো। হ্যাঁ। বৌমা, ও বৌমা, কোথায় গেলে তুমি? সেই সকাল থেকে তোমাকে ডাকছি, তোমার তো কোনো খোঁজ নেই। কি হলো? কেন এভাবে ডাকাডাকি করছেন কেন বলুন তো? আপনার জ্বালায় অন্য কোনো কাজ করতে পারবো না নাকি? গত রাত থেকে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি। সকালেও তো আমাকে একটু খাবার দিলে না। আপনি বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছেন কি সুস্থ আছেন সেটা আমি জানি নাকি? আমাকে না জানালে সকালে আমি খাবার দেব কিভাবে? তুমি একটাবার ভাবলে না আমি সকালে খাইনি? কেন খাইনি? তাছাড়া সকাল থেকে যে তোমাকে ডাকছি, তুমি তো কোনো সাড়া শব্দ অবধি দিলে না। আমার অন্য অনেক কাজ আছে, সারাক্ষণ আপনার পেছনে পড়ে থাকলে আমার চলবে না। এ কি বৌমা, তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন? আমি তোমার শাশুড়ি। শাশুড়ি হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? দেখুন, এমন চলতে থাকলে আপনাকে কিন্তু এই বাড়িতে আর রাখতে পারবো না। অসুস্থ হতে না হতেই এমন ব্যবহার? বেশ, আমারও সময় আসবে। সময় এলে আমি ঠিক বুঝিয়ে দেব। আপনার এমন নাটকীয় কথা না আপনার কাছেই রাখুন, যত সব। কি হলো? আপনি হাতে মশাল নিয়ে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? নিশ্চয়ই কোনো বাজে মতলব, তাই না?
তোদেরকে ভালোতে ভালোতে বলেছিলাম এই জায়গা ছেড়ে দিতে, রাজি তো হোসনি। এবার দেখি তোর পঙ্গু স্বামী নিয়ে তুই কিভাবে বেঁচে থাকিস। তবে রে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, মাগরি, মরে গেলাম গো, মরে গেলাম, কেউ আমাকে বাঁচাও। জল, জল কোথায়? আমার চোখ মুখ জ্বলে গেল, আমার চোখ মুখ জ্বলে গেল। মাগো, কি রে রাধিকা, কি হলো? এই লোকটা এখানে দাঁড়িয়ে এভাবে ছটফট করছে কেন? হ্যাঁ, কাকাবাবু, কাকাবাবু ওকে ধরো। ও আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে এসেছিল। ও হলো ওই জমিদারের লোক। ধরো, যেন পালাতে না পারে। তো অবে রে, হ্যাঁ, আমার ভাতিজির ঘর পোড়াতে এসেছিস? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন খারাপ কাজ করব না। আমাকে জল দাও। আমার চোখ মুখ জ্বলে গেল, আমার চোখ মুখ জ্বলে গেল, আমার খুব কষ্ট হচ্ছে। সামান্য মরিচের গুঁড়োতে চোখ মুখ জ্বলে গেল? হ্যাঁ, জল জ্যান্ত 3টে মানুষকে তোরা পুড়িয়ে মারতে এসেছিলিস, তখন মনে ছিল না তাদের কি কষ্ট হবে? খবরদার কাকাবাবু, ওকে কোনোভাবেই ছেড়ো না। ওকে ছেড়ে দিলে ও হয়তো আবার এমন কাজ করবে। দেখা যাবে রাতের আঁধারে এসে আমাদের পুড়িয়ে দিয়েছে। চিন্তা করিস না, ওকে দিয়েই ওই জমিদারকে শায়েস্তা করব আমি। ওকে ধরে বেঁধে রাখ, বিচার অবশ্যই হবে। তোমরা এটা কি করেছো? আমার লোককে শুধু শুধু ধরে এনে বিচার সবাই নিয়ে এসেছো। দেখুন, বিচারকের জায়গায় আপনি বসে আছেন বলে এই নয় যে আমরা সঠিক বিচার পাবো না। আমরা সঠিক বিচার চাই। কিসের সঠিক বিচার পাবে তোমরা, যেখানে আমার লোকজন কিছুই করেনি? কিছুই করেনি, তাই না? ও নিজের স্বীকারোক্তি দিয়েছে। আপনি ওকে পাঠিয়েছিলেন আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দিতে। আমার কাছে সাক্ষী আছে। সাক্ষী? দেখি ডাকো তোমার সাক্ষীকে। কে দেখি সে কেমন সাক্ষী দেয়, ডাকো। কাকাবাবু, কাকাবাবু তুমি কোথায়? এসে এই শয়তানদের বিরুদ্ধে একটু সাক্ষী দিয়ে যাও তো। আমি হলাম সেই সাক্ষী। আমি নিজের চোখে দেখেছি এবং নিজের হাতে ধরেছি ওকে। এরপরেও আপনার আর কোনো কথা থাকতে পারে না। দুজন নকল সাক্ষী বানিয়ে নিয়ে এলেই কি আমার লোকজনকে শাস্তি দেওয়া হয়ে যাবে? কখনো না। এটা কিন্তু ঠিক করছেন না আপনি। আপনি জমিদার হয়ে ক্ষমতার অপব্যবহার করছেন। আমার ক্ষমতা আছে তাই আমি অপব্যবহার করছি, এটা দোষের কিছু নয়। যাই হোক, তোমাদের এই জমি জমা নিয়ে আর ঝগড়া ঝামেলা করে কোনো লাভ নেই। আমি সরকারকে বলে দিয়েছি তোমরা এই জায়গা ছাড়বে না। যদি আগেই এই কথাটা আপনি সরকারকে জানিয়ে দিতেন তাহলে এত কিছু ঘটতো না। এবার অন্তত আমার লোককে ছেড়ে দাও। ঠিক আছে, আপনারা জমির দিক থেকে নজর যেহেতু সরিয়ে নিয়েছেন, আমরাও ওকে ছেড়ে দিতে রাজি আছি। তবে পরবর্তীতে এমন কোনো কাহিনী যদি আবারও ঘটে, আপনাদের ছেড়ে কিন্তু কথা বলবো না। শোনো, তোমাদের সাথে আমার কথা আছে। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই এখানে ডেকেছি। বলুন, আপনার কি গুরুত্বপূর্ণ কথা? আগেই বলে রাখলাম, চিকিৎসা কিন্তু করাতে পারবো না, এখন হাতে টাকা পয়সা নেই। চিকিৎসা করাতে হবে না, তোমাদেরকে আমাকে নিয়ে না ভেবে নিজেদেরকে নিয়ে ভাবো। নিজেদেরকে নিয়ে ভাবার আবার কি হলো? আমি কিন্তু সবকিছুই জেনে গেছি। আসলে আমার ভুল ছিল যে আমি আমার ছোট ছেলেকে মেনে নেইনি। তাহলে আপনি কি বলছেন? আপনি আপনার ছোট ছেলেকে আর ওই ভিখারি মেয়েটাকে মেনে নেবেন? তোমাদের থেকে ওই ভিখারি মেয়েটা শত গুণে ভালো। আমি যা যা জানি তা পুলিশের কাছে বলে দিলে তোমাদের কি হবে ভেবে দেখেছো তো? এসব এসব আপনি কি বলছেন মা? আমি ঠিক কথাই বলছি। যদি এই সম্পত্তির অর্ধেক অংশ নিতে চাও এবং জেলে যেতে না চাও, তাহলে আমার ছোট ছেলে আর তার বউয়ের কাছে ক্ষমা চেয়ে এসো তোমরা। ওই ভিখারি মেয়েটার কাছে ক্ষমা চাইবো আমি? তাহলে তো এই বাড়িতে থাকা তোমাদের হবে না, তোমাদের তো যেতে হবে জেলে। ঠিক আছে, ঠিক আছে, আমরা ক্ষমা চেয়ে নেব। মা, আপনি এসেছেন? আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ভাবছিলাম কখন আপনি আসবেন, তাই এত দেরি হলো কেন? কি করব বলো, অসুস্থ মানুষ তো, হেঁটে হেঁটে আসতে একটু দেরি হয়ে গেল। বড় ছেলেটাকে বলেছিলাম একটু পৌঁছে দিতে, সে তো দিল না। তাদের কথা বাদ দিন। এবার থেকে আপনার সমস্ত সুস্থতার দায়িত্ব আমি নিলাম। আপনাকে কথা দিচ্ছি, আর আপনাকে অসুস্থ হতেই দেব না। এই ভিখারি মেয়েটা কিন্তু তার কথা রাখতে জানে মা।
এসব বলে আমায় আর লজ্জা দিও না মা। আমি আমার ভুলের জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। ছিছি মা, মায়েরা কখনো সন্তানদের কাছে ক্ষমা চায় নাকি? তাহলে তোমরা আমার সাথে আমাদের বাড়িতে ফিরে চলো। না মা, সেটা হতে পারে না। আমরা এই বাড়িতেই খুব ভালো আছি। এই মরিচের বাড়িতে তোমরা ভালো আছো? হ্যাঁ মা, হতে পারে এটা ছোট ঘর, কিন্তু এখানে ভালোবাসা অনেক। বেশ, তাহলে আজকে থেকে আমিও তোমাদের সাথে এই মরিচের বাড়িতে থাকবো। আমাকে রাখতে পারবে তো? কেন পারবো না মা, এটা তো আমাদের সৌভাগ্য। আজকে আমাদের পরিবার পরিপূর্ণ হলো। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এ গল্পে কি দিয়ে নতুন করে ঘর বানানো হয়েছিল?